পরের দিন পাভেল জেলা পার্টি কমিটির সম্পাদককে একটা চিঠি লিখল, সে যেন একবার এসে তার সঙ্গে দেখা করে। সেই দিনই বিকেলের দিকে সর্বাঙ্গে কাদার ছিটে লাগা একটা গাড়ি বাড়িটার সামনে এসে থামল এবং 1 মিনিট বাদেই দেখা গেল জেলা পার্টি কমিটির সম্পাদক ভোলমার পাভেলের হাত ধরে ঝাঁকুনি দিচ্ছে। মাঝবয়সী একজন লাটভিয়ান এই ভোলমার, আকর্ণ বিস্তৃত তার দাড়ি। আচ্ছা, আছো কেমন? এই তোমার এরকম ব্যবহারের মানেটা কি? হ্যাঁ, খাড়া হয়ে যাও দেখি, আর আমরা তোমায় এক্ষুনি গ্রামের দিকে কাজ করার জন্য পাঠিয়ে দিচ্ছি। হালকা হাসির সঙ্গে সে বলে উঠল। তার যে একটা সভায় উপস্থিত থাকার কথা সেটা একদম ভুলে গিয়ে 2 ঘন্টা ধরে রইল সে পাভেলের কাছে। কাজ পাবার জন্যে পাভেলের আবেগদীপ্ত আবেদন শুনতে শুনতে সে ঘরটায় পায়চারি করে ফিরতে লাগলো। পাভেলের বলা শেষ হয়ে গেলে সে বলল, পাঠচক্রের কথা টথা এখন বন্ধ করো পাভেল, বিশ্রাম নিতে হবে তোমাকে। আর তোমার ওই চোখ সম্বন্ধে একটা ব্যবস্থা তো করতেই হবে আমাদের। এখনো হয়তো কিছু একটা করা সম্ভব। আচ্ছা, মস্কোতে গিয়ে কোনো বিশেষজ্ঞ চোখের ডাক্তারকে দেখালে কেমন হয়? তুমি ভেবে দেখেছো এটা? তার কথায় বাধা দিল পাভেল। আমি মানুষের মধ্যে ফিরে যেতে চাই কমরেড ভোলমার, রক্ত মাংসে গড়া মানুষদের মধ্যে। আগের চেয়ে এখনই এটা আমার আরো বেশি দরকার। একা একা বেঁচে থাকতে পারবো না আমি। তরুণদের পাঠিয়ে দিন আমার কাছে, যাদের অভিজ্ঞতা সবচেয়ে কম তাদের। গ্রামের দিকে ওরা একটু বেশি রকম বাঁয়ে ঝুঁকছে, যৌথ খামারের কাজের মধ্যে যথেষ্ট সুযোগ পাচ্ছে না বলে মনে করে গোড়া থেকেই একেবারে কমই অনুসংগঠিত করে তুলতে চাচ্ছে ওরা। কমসমালদের তো আপনি জানেন, ওদের যদি না সামলান তাহলে সারি ভেঙে ছুটে এগিয়ে বেরিয়ে যাবে। আমি নিজেই এইরকম ছিলাম এককালে। ভোলমার তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করল, তুমি এসব খবর জানলে কি করে? সবে তো আজ ওরা জেলা থেকে খবর এনেছে। হাসলো পাভেল। আমার স্ত্রী বলেছে আমায়। আপনার বোধহয় মনে আছে তাকে। গতকাল তাকে পার্টি সভ্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। কুর্চাগিনার কথা বলছো নাকি? ওই যে ডিশ ধোয়ে সে মেয়েটি তো তোমার স্ত্রী? আমি তো জানতাম না। 2-1 মুহূর্ত চুপ করে রইল সে। তারপর মাথায় হঠাৎ একটা চিন্তা খেলে যেতেই কপালের ওপর একটা চাপড় মেরে বলল, আচ্ছা, কাকে তোমার কাছে পাঠাবো বলি শোনো। লেভ বেরসানভ। ওর চেয়ে ভালো কমরেডের সঙ্গ কামনা করতে পারবে না তুমি। ও একেবারে তোমার মনের মতো মানুষটি। তোমরা দুটিতে মিলে দারুণ খ্যাতিমান হয়ে উঠতে পারবে বলে আমার মনে হয়। হাই ফ্রিকোয়েন্সি দুটো ট্রান্সফরমারের মতোই। এককালে আমি ইলেকট্রিশিয়ান ছিলাম জানো, আর তাই এইসব বৈদ্যুতিক পরিভাষাগুলো প্রায়ই এসে যায় আমার কথার মধ্যে। লেভ তোমার জন্য একটা রেডিও সেট বানিয়ে দেবে। ওসব কাজে ও খুব ওস্তাদ। আমি তো ওর ওখানে প্রায়ই রাত্রি 2টো পর্যন্ত কানে ওই ইয়ারফোন লাগিয়ে বসে থাকি। আমার স্ত্রী শেষ পর্যন্ত সত্যি সত্যি সন্দেহ করতে শুরু করে দিয়েছিল ওই অত রাত্রে বাড়ি ফেরার মানেটা কি। সে সম্বন্ধে কৈফিয়তও দাবি করে বসেছিল একদিন। হাসলো কোর্চাগিন। বেরসেনভকে জিজ্ঞেস করল সে। পায়চারি থামিয়ে বসে পড়ল ভোলমার। ও আমাদের আদালতের সরকারি উকিল, কিন্তু আসলে এই আমি যেমন নৃত্যশিল্পী ও তেমনই সরকারি উকিল। এই মাত্র কিছুদিন আগে পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদে বহাল ছিল। 1912 থেকে আন্দোলনের মধ্যে আছে এবং বিপ্লবের সময় থেকে পার্টি সভ্য। গৃহযুদ্ধের সময় 2 নম্বর ঘোড়সওয়ার সৈন্য দলের বিপ্লবী আদালতে কাজ করেছে। সেটা ওই যখন ওরা ওই বলশেভিক বিরোধী লোকজনদের বেছে বেছে বের করে নিয়ে ওই তাদের বিচার চালাচ্ছিল সেই সময়। ও আবার জারিৎসিনও ছিল দক্ষিণ দিকের যুদ্ধফ্রন্টেও। তারপর কিছুদিন দূর প্রাচ্য প্রজাতন্ত্রের সর্বোচ্চ সামরিক আদালতের সভ্য ছিল। ওখানে ও ছিল বড় কষ্টের মধ্যে। শেষ পর্যন্ত যক্ষায় ধরে ওকে। দূর প্রাচ্যের কাজ ছেড়ে এসে এখানে এই ককেশাসে চলে আসে। প্রথমে ও প্রাদেশিক আদালতের সভাপতি হিসাবে আর একটা জেলা আদালতের সহ সভাপতি হিসাবে কাজে লাগে। তারপরে ফুসফুসের ব্যারামে একেবারে কাবু করে ফেললো ওকে। ব্যাপারটা দাঁড়ালো, হয় ওকে এখানে এসে চুপচাপ বিশ্রাম নিতে হবে, আর না হয় পঞ্চত্ব পেতে হবে। অতএব এইভাবে আমরা এমন একজন বিশিষ্ট সরকারি উকিল লাভ করেছি। কাজটিও বেশ দিব্যি নির্ঝঞ্ঝাট ধরনের, ওর পক্ষে সবচেয়ে উপযুক্ত কাজও। যাই হোক, এখানকার লোকে তো ক্রমে ক্রমে ওকে টেনে আনলো একটা সেলের মধ্যে। তারপরেই ও জেলা কমিটিতে নির্বাচিত হয়ে গেল।
খেয়াল হবার আগেই কখন যেন একটা রাজনৈতিক স্কুলের ভার নিয়ে বসে আছে, আর এখন আবার ওরা ওকে নিয়ন্ত্রণ কমিশনও এনে বসিয়ে দিয়েছে। যে কোনো গোলমেলে ব্যাপারে ফয়সালা করার জন্য গুরুত্বপূর্ণ কোনো কমিশন নিযুক্ত হলেই ও সেই সব কমিশনগুলোর স্থায়ী সভ্য। এসব ছাড়াও ও আবার শিকারে বেরোয়, দারুণ রেডিও বাতিকগ্রস্ত, এবং ওর যে মাত্র একটা ফুসফুস, তুমি ওকে দেখে সেটা বিশ্বাসই করতে পারবে না। প্রচণ্ড উদ্যমে ফেটে পড়ছে। ও যদি মারা যায় তাহলে নিশ্চয়ই জেলা কমিটি থেকে আদালতে যাবার পথের মাঝখানে কোথাও মারা পড়বে। ভোলমারকে থামিয়ে দিয়ে পাভেলের তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলো, এভাবে এতগুলো বোঝা আপনারা ওর ঘাড়ে চাপিয়েছেন কেন? ও তাহলে তো এখানে এসে আগের চেয়ে বেশিই কাজ করছে। দুষ্টুমি ভরা চোখে ভোলমার তাকালো তার দিকে। আর আমি যদি তোমাকে একটা পাঠচক্রের আর অন্য কিছু একটা কাজের ভার দিই, তাহলে লেভ বেরসনাভও ঠিক এই রকমই এসে বলবে, এতগুলো বোঝা কি কুর্চাগিনের ঘাড়ে না চাপালেই নয়। কিন্তু নিজের বেলায় ও বলে, 5 বছর হাসপাতালে চিত হয়ে শুয়ে থাকার চেয়ে 1 বছর খুব জোরদার রকমের কাজ চালিয়ে যাওয়াটা ওর ঢের পছন্দসই। দেখে শুনে তো মনে হচ্ছে সমাজতন্ত্র গড়ে তোলার আগে আর আমাদের নিজেদের লোকজনদের সম্বন্ধে ঠিক মতো নজর দিয়ে উঠতে পারবো না। কথাটা ঠিক। আমিও 5 বছর ধরে অকর্মণ্য হয়ে বেঁচে থাকার চেয়ে 1 বছরের জন্যে সক্রিয় জীবন ঢের বেশি বাঞ্ছনীয় বলে মনে করি। কিন্তু মাঝে মাঝে আমরা অত্যন্ত অন্যায় রকমে আমাদের শক্তির অপচয় ঘটাই। এখন আমি বুঝি যে এটা বীরত্বের লক্ষণ ততটা নয় যতটা অযোগ্যতা আর দায়িত্ব জ্ঞানহীনতার লক্ষণ। এখন এই এতদিনে আমি বুঝতে শুরু করেছি যে নিজের স্বাস্থ্য সম্বন্ধে এমন নির্বোধের মতো অসাবধান হবার কোনো অধিকার আমার ছিল না। এখন দেখতে পাচ্ছি যে এর মধ্যে বীরত্বের কিছুই নেই। ওই ভ্রান্ত আত্মোৎসর্গের ধারণাটা যদি আমার মাথায় না থাকতো, তাহলে আরো গোটা কতক বছর বেশি টিকতে পারতাম। অর্থাৎ শিশুসুলভ অতিবামপন্থার এই ব্যাধি হচ্ছে আমাদের এক প্রধান বিপদ। এখন এসব কথাও বলছে বটে, মনে মনে ভাবলো ভোলমার। কিন্তু পায়ের ওপর একবার খাড়া হয়ে দাঁড়াতে দাও, দেখবে কাজ ছাড়া সবকিছুই ভুলে গেছে ছেলেটা। কিন্তু মুখে কিছু বলল না সে। পরের দিন বিকেলে লেভ বেরসনাভ এলো। মাঝরাত্রি হয়ে গেল তার বিদায় নিতে। অনেক দিন আগে হারানো এক ভাইকে যেন ফিরে পেয়েছে, এরকম একটা মনোভাব নিয়ে সেদিন রাত্রে নিজের ঘরে ফিরল সে। পরের দিন সকালবেলায় দেখলে দেখা যেত কোর্চাগিনের ঘরের ছাদে লোকজন বেতারের এরিয়েলের খুঁটি আর তার লাগাচ্ছে। ঘরের মধ্যে ততক্ষণে লেভ পাভেলকে তার অতীত জীবনের নানান কৌতূহল জাগানো ঘটনার কাহিনী বলতে বলতে রিসিভিং সেটটা ঠিকঠাক করতে ব্যস্ত। পাভেল তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তাইয়া তাকে যে বর্ণনা দিয়েছে তার থেকে পাভেল তার চেহারাটা বুঝে নিয়েছে। লম্বা, সুন্দর চুলওয়ালা, নীল চোখ যুবক এই লেভ, যার চলন বলনের মধ্যে একটা উত্তেজনা চালিত ভঙ্গি আছে। লেভের সঙ্গে পাভেলের প্রথম আলাপের মুহূর্তে সে তার হুবহু এই রকম একটা চেহারাই কল্পনা করেছিল। বিকেলের পর গোধূলি আলো ভরা ঘরে 3টে ভাল্ভ মৃদু আলোয় জ্বলতে থাকলো। বিজয়ীর ভঙ্গিতে লেভ পাভেলের হাতে তুলে দিল ইয়ারফোন দুটো। এলোমেলো একটা বিশৃঙ্খলা আওয়াজে ভরে উঠেছে ইথার। বন্দরের ট্রান্সমিটারগুলো থেকে কিচিরমিচির একটা আওয়াজ আসছে, একদল পাখির চেঁচামেচির মতো। সমুদ্রের ওপরে কাছাকাছি কোনো জাহাজের বেতার থেকে বেরিয়ে আসছে ফুটকি আর ড্যাশ চিহ্নের স্রোত। কিন্তু এই সমস্ত গোলমাল আর আওয়াজগুলো পরস্পরের সঙ্গে মিলেমিশে গিয়ে যে ঘূর্ণির সৃষ্টি করছে, তার মধ্য থেকে টিউনিং কয়েলটা বাছাই করে নিল একটা আত্মপ্রত্যয় ভরা প্রশান্ত গলা। তারপর কয়েলটি সেইখানে স্থির হয়ে রইল। মস্কো রেডিও থেকে বলছি। ছোট্ট এই রেডিও সেটটা পৃথিবীর বিভিন্ন জায়গার 60টা বেতার কেন্দ্রকে পাভেলের আওতার মধ্যে এনে দিয়েছে।
যে জীবন থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেটা আবার তার কাছে ফিরে এলো এই ইয়ারফোনের পাতলা পর্দার মধ্য দিয়ে সমস্ত বাধার বেড়া ভেঙে ফেলে। পাভেল আবার অনুভব করতে পারছে সেই বৃহত্তর জগতের নারীর বলিষ্ঠ গতি চাঞ্চল্য। পাভেলের চোখে আনন্দের দীপ্তি ফুটে উঠতে দেখে ক্লান্ত বেরসেনভ তৃপ্তির হাসি হাসল। মস্ত বড় বাড়িটা নিস্তব্ধ হয়ে গেছে। ঘুমের ঘোরে এপাশ ওপাশ করতে করতে কি যেন বিড়িবিড়িয়ে বলল তাইয়া। পাভেল আজকাল খুব কমই তার স্ত্রীর দেখা পায়। অনেক রাত্রে ক্লান্ত হয়ে শীতে কাঁপতে কাঁপতে বাড়ি ফেরে সে। কাজের পেছনে ক্রমশই বেশি বেশি করে সময় দিতে হচ্ছে তাকে, এবং বিকেলের দিকে ইদানিং সে ফুরসত পায় কখনো সখনো। এ সম্বন্ধে বেরসেনভের উক্তিটা মনে পড়ে পাভেলের। কোনো বলশেভিকের বউটি যদি পার্টি কমরেড হয় তাহলে তাদের দুজনের মধ্যে দেখাশোনাটা খুব বিরল হয়ে দাঁড়ায় বটে। কিন্তু এর দুটো সুবিধের দিক আছে। পরস্পরের কাছে তারা কোনোদিন একঘেয়ে হয়ে উঠবে না এবং ঝগড়া করার সময়ও হবে না তাদের। সত্যিই তো, সে আপত্তি করবে কি করে? এছাড়া আর কি বা আশা করতে পারত সে? একটা সময় ছিল যখন তাইয়ার বিকেলগুলি ছিল পাভেলের জন্যেই উৎসর্গীকৃত। তখন তাদের সম্পর্কটা ছিল আরো নিবিড়, আরো বেশি স্নেহের মাধুর্যে ভরা। কিন্তু তখন তাইয়া ছিল শুধু স্ত্রী, পাভেলের সঙ্গিনী মাত্র। এখন এখন সে তার ছাত্রী এবং পার্টি কমরেড। সে জানে তাইয়া যতই রাজনীতির দিক থেকে পরিণত হয়ে উঠবে, পাভেলের জন্য সে ততই কম সময় দিতে পারবে। তাই যেটা অনিবার্য সেটা মেনে নিয়েছে পাভেল। একটা পাঠচক্র পরিচালনার কাজ তাকে দেওয়া হয়েছে, এবং বিকেলের দিকে আবার তার ঘরখানা ভরে উঠেছে নানা কণ্ঠের মিলিত আওয়াজের গুঞ্জন ধ্বনিতে। তরুণদের সঙ্গে রোজ এই কয়েক ঘন্টা করে কাটানোর ফলে পাভেল নতুন উদ্যম আর প্রাণ শক্তিতে ভরপুর হয়ে ওঠে। বাকি সময়টা তার কাটে রেডিও শুনে। খাবার সময়ে তার ইয়ারফোন দুটো কান থেকে খুলিয়ে নেবার জন্যে মাকে বড় মুশকিলে পড়তে হয়। অন্ধ হয়ে যাবার ফলে সে যা হারিয়েছিল, এই রেডিওটা আবার তাকে সেই জ্ঞান আহরণের সুযোগটুকু ফিরিয়ে দিয়েছে। দেহে তার নিদারুণ যন্ত্রণা, দুই চোখে তীব্র জ্বালাধরা বেদনা, নির্মম দূরদৃষ্ট তার উপর চাপিয়ে দিয়েছে কষ্টের বোঝা। কিন্তু জ্ঞান সঞ্চয়ের সর্বগ্রাসী কামনা তাকে এই সব কিছুই ভুলে থাকতে সাহায্য করেছে। রেডিওটা যখন মাগনিতস্ত্রইয়ের খবরে সেখানকার কমসমল সভ্যদের বীরত্বের বিবরণ দিয়ে গেল, তখন আনন্দে ভরে উঠল পাভেলের বুক। এই তরুণ কমিউনিস্টরা সব পাভেলদের পরবর্তী দলের ছেলেমেয়ে। নির্মম তুষার ঝড় আর একপাল ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো ভয়ঙ্কর সেই ঠান্ডায় জমে যাওয়া উড়ালের মাটি, দৃশ্যটাকে কল্পনা করতে লাগলো পাভেল। বাতাসের আর্তনাদ তার কানে বাজতে লাগলো, আর তার চোখের সামনে ফুটে উঠল তুষার ঝরে পড়া ঘরদির মধ্যে একদল কমসমল তরুণ, যারা তার পরে জন্মেছে। বিরাট বিরাট কারখানা বাড়িগুলোর মাথার উপরে ছাদে বসিয়ে প্রথম দফার বড় বড় দামি যন্ত্রপাতিগুলো তুষার ঝড় আর বরফের আক্রমণ থেকে বাঁচাবার জন্য আর্ক ল্যাম্পের আলোয় কাজ করে চলেছে তারা। এর তুলনায় তাদের প্রথম দলের সেই কিয়েভ কমসমল তরুণদের বনের মধ্যে রেলপথ তৈরির কাজে ঝড় জল তুষারপাতের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারটা কত তুচ্ছ বলে মনে হয়। দেশ ক্রমশই বড় হয়ে উঠছে, আর সেই সঙ্গে দেশের মানুষগুলো। ওদিকে নিপারের জলস্রোত লোহার বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে গেছে মানুষ আর যন্ত্রপাতি, এবং আরেকবার সেখানেও কমসমল তরুণরা ঝাঁপিয়ে পড়েছে বাঁধের ফাটল রুখবার জন্যে। দুদিন ধরে প্রচণ্ড লড়াইয়ের পর তারা সেই দুর্দমনীয় স্রোতের তোড়কে ফের বাগ বানিয়েছে।
পাভেলের পরবর্তী নতুন একদল কমসমাল তরুণ কুচকাওয়াজ করে চলেছে এই বিরাট সংগ্রামের পুরো ভাগে, এবং এই বীর দলের নামের তালিকায় পাভেল গর্বের সঙ্গে শুনল তার পুরনো কমরেড ইগনাথ পানক্রাতভের নাম। মস্কোয় এসে প্রথম কয়েকটা দিন তারা রইল একটা প্রতিষ্ঠানের দলিল দস্তাবেজ রাখার ঘরে। পাভেল যাতে বিশেষ একটা চিকিৎসাগারে জায়গা পায় তার জন্যে এই প্রতিষ্ঠানের কর্তা ব্যবস্থা করছিল। এতদিনে পাভেল উপলব্ধি করেছে যখন সে তরুণ ছিল আর তার শরীর শক্ত ছিল তখন তার পক্ষে সাহস বজায় রাখাটা এখনকার চেয়ে কত সহজ ছিল। কিন্তু এখন যখন জীবন তাকে লোহার মতো শক্ত মুঠোয় চেপে ধরেছে তখন সাহস বজায় রাখাটা একটা আত্মসম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাভেলের মস্কোয় আসার পর ১.৫ বছর হতে চলল। অবর্ণনীয় যন্ত্রণায় ভরা 18টি মাস। চক্ষু চিকিৎসাগারের অধ্যাপক আভেরবাক পাভেলকে খোলাখুলি জানিয়ে দিয়েছেন যে তার আর দৃষ্টিশক্তি ফিরে পাবার কোনো আশা নেই। ভবিষ্যতে কোনো সময় ফোলাটা কমে গেলে চোখের তারার উপরে অস্ত্রোপচার করা সম্ভব হতে পারে। ইতিমধ্যে ফোলাটা বন্ধ করার জন্য তিনি একটা অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন। পাভেলের মত আছে কিনা জানতে চাইলেন তাঁরা। পাভেল ডাক্তারদের বলল যা যা করা দরকার বলে মনে করেন সবই করতে পারেন। এক এক নাগাড়ি ঘন্টার পর ঘন্টা শুয়ে রইল সে অস্ত্রোপচারের টেবিলের ওপরে। তার গলার মধ্যে ছুরির ফলাটা বারবার খুঁজে ফিরল থাইরয়েড গ্রন্থিটা, এবং 3 বার মৃত্যুর কালো ডানার ঝাপটা অনুভব করল সে। কিন্তু নাছোড়বান্দা জেদ নিয়ে পাভেল আঁকড়ে ধরে রইল জীবনকে, এবং ঘন্টার পর ঘন্টা ধরে দুঃসহ উৎকণ্ঠা ভোগ করার পর তাইয়া তার প্রিয়তমকে দেখতে পেল। মরার মতো বিবর্ণ তার মুখ, কিন্তু বেঁচে আছে সে, বরাবরের মতোই শান্ত আর ধীর। কিছু ভেবো না তাইয়া, আমাকে মেরে ফেলাটা এত সহজ নয়। এইসব বিঘ্ন স্কুলাপিয়াসদের হিসেবগুলোকে ভণ্ডুল করে দেবার জন্যে আমি বেঁচে থাকব, আর যতটা পারি শোরখোল তুলে দেব। স্কিউলাপিয়াসকে জানো তো, প্রাচীন রোমানদের চিকিৎসাবিদ্যার দেবতা। এই ডাক্তাররা আমার অসুখ সম্বন্ধে যা যা বলছেন সবই সত্যি, কিন্তু যখন এরা আমাকে কাজের সম্পূর্ণ অনুপযুক্ত বলে রায় দেবার চেষ্টা করছেন তখনই এদের মস্ত বড় ভুল হচ্ছে। এ সম্বন্ধে দেখা যাবে এখন। নতুন জীবনের স্রষ্টা যারা, সেই কর্মী দলের মধ্যে ফিরে গিয়ে নিজের জায়গায় দাঁড়ানো সম্বন্ধে পাভেল এখন কৃত সংকল্প। কি করতে হবে তাকে তা সে জানে।
শীত কেটে গেছে। খোলা জানালার ফাঁক দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে বসন্তের জোয়ার। আরেকটা অস্ত্রোপচার সামলে ওঠার পর পাভেলের শরীরটা খুব দুর্বল, কিন্তু তা সত্ত্বেও সে আর হাসপাতালে থাকবে না বলে মনস্থির করে ফেলেছে। নিজের যন্ত্রণা সহ্য করার চেয়েও তার পক্ষে ঢের বেশি অসহ্য হয়ে উঠেছে রোগ যন্ত্রণাবিদ্ধ মানবতার এই দৃশ্যের মধ্যে চারিদিকে ব্যাধিগ্রস্ত মানুষদের গোঙানি আর বিলাপের মধ্যে এই এত মাস ধরে থাকাটা। তাই যখন আরেকটা অস্ত্রোপচারের জন্য তার কাছে প্রস্তাব করা হলো, নিরুত্তাপ গলায় জবাব দিল সে, না, যথেষ্ট হয়েছে। আমার শরীরের বেশ খানিকটা রক্ত আমি দিয়েছি বিজ্ঞানের জন্য, যেটুকু অবশিষ্ট রয়েছে সেটুকু আমি অন্যভাবে ব্যবহার করতে চাই। সেই দিন পাভেল কেন্দ্রীয় কমিটির কাছে একটা চিঠি লিখে জানালো যে এখন যখন তার পক্ষে আর চিকিৎসার সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়িয়ে কোনো লাভ নেই, তখন সে মস্কোতেই থাকতে চায়। তার স্ত্রীও এখন মস্কোতেই কাজ করছে। এই প্রথম পাভেল পার্টির কাছে সাহায্য চাইল। তার অনুরোধ রাখা হলো। মস্কো সোভিয়েত তার থাকার জন্য একটা বাসার বন্দোবস্ত করে দিল। হাসপাতাল থেকে চলে আসার সময় সে শুধু একান্ত মনে কামনা করল যেন এখানে আর তাকে ফিরে আসতে না হয়। ক্রোপোৎকিন স্ট্রিট থেকে বেরিয়ে গেছে যে ছোট নিরিবিলি রাস্তাটা, তারই ওপরে অনাড়ম্বর এই ছোট ঘরখানা পাভেলের কাছে যেন মস্ত বড় একটা বিলাস। প্রায় রাত্রে ঘুম ভেঙে জেগে ওঠার পর পাভেলের পক্ষে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে যে তার পক্ষে হাসপাতালটা হয়ে দাঁড়িয়েছে একটা অতীতের ইতিহাস। তাইয়া ইতিমধ্যে হয়ে উঠেছে পুরোদস্তুর পার্টি সভ্য। চমৎকার কর্মী সে, এবং তার ব্যক্তিগত জীবনের এই ট্র্যাজেডি সত্ত্বেও সে তার কারখানার সবচেয়ে ভালো কর্মীদের চেয়ে মোটেই পিছিয়ে নেই। অল্পদিনের মধ্যেই তাইয়ার সহকর্মীরা তাকে কারখানার ট্রেড ইউনিয়ন কমিটির সভ্য নির্বাচিত করে এই শান্ত প্রকৃতির নিরহংকারী মেয়েটির প্রতি তাদের শ্রদ্ধা জানালো। তার স্ত্রী যে ক্রমশই একজন যথার্থ বলশেভিক হিসেবে পরিণত হয়ে উঠছে, এই গর্ববোধ পাভেলের যন্ত্রণা সইবার ক্ষমতাকে আরও খানিকটা বাড়িয়ে দিল। জাজানোভা একটা কাজে মস্কো এসে তার সঙ্গে দেখা করতে এলো। অনেকক্ষণ ধরে কথাবার্তা কইল তারা। অদূর ভবিষ্যতে তার সংগ্রামী কর্মী দলের মধ্যে ফিরে আসার পরিকল্পনার কথাটা জাজানোভাকে বলতে বলতে প্রাণবন্ত হয়ে উঠল পাভেল। তার রগের চুলের উপরই রং ধরেছে লক্ষ্য করে কোমল গলায় জাজানোভা বলল, অনেক কিছু তোমায় সইতে হয়েছে দেখছি, কিন্তু তা সত্ত্বেও তোমার উৎসাহ উদ্দীপনা একটুও কমেনি। এর চেয়ে বেশি আর কি কামনা করা যেতে পারে? গত 5 বছর ধরে যে কাজটা করার জন্য তুমি তৈরি হচ্ছিলে, সে কাজটা এবারে আরম্ভ করবে বলে স্থির করেছ দেখে খুশি হচ্ছি, কিন্তু কিভাবে এটা করবে বলে ঠিক করেছ বলো দেখি। প্রত্যয়ের হাসি হাসল পাভেল। সোজা সোজা দাগ টেনে ছক্কাটা একটা কার্ডবোর্ড কাল আমাকে এনে দেবে আমার বন্ধুরা। এটার সাহায্যে আমি লাইনগুলো ঘুলিয়ে না ফেলেই লিখে যেতে পারবো। এটা ছাড়া তো আমার পক্ষে লেখা সম্ভব নয়। অনেক ভাবার পরে আমার মাথায় এই ফন্দিটা আসে। বুঝতে পারলে তো, কার্ডবোর্ডের উপরে খাঁজ কাটা শক্ত উঁচু ধার বরাবর পেন্সিল রেখে যদি লিখে যাই, তাহলে সোজা লাইন ছেড়ে হাত সরে যাবার সম্ভাবনা নেই। অবশ্য কি লিখছি সেটা যদি চোখে দেখতে না পাওয়া যায়, তাহলে লেখাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু সেটা একেবারে অসম্ভব নয়। আমি চেষ্টা করে দেখেছি বলেই জানি। ব্যাপারটায় পটু হয়ে উঠতে অবশ্য আমার কিছুদিন সময় লেগেছে, কিন্তু এখন আমি আরও ধীরে ধীরে প্রত্যেকটা অক্ষর মনোযোগ দিয়ে লিখতে শিখে যাবার ফলে ফলটা দাঁড়িয়েছে বেশ সন্তোষজনক।
এইভাবে পাভেল কাজ আরম্ভ করে দিল। কোতফস্কি ঘোড়সওয়ারদের বীর সৈনিকদের নিয়ে একটা উপন্যাস লেখার পরিকল্পনা করেছিল সে। উপন্যাসের নামটা নিজের থেকেই মাথায় এসে গিয়েছিল, ঝড়ের সন্তান। এই উপন্যাসটা লেখার লক্ষ্যে সে এখন তার সমস্ত জীবনটাকে একমুখী করে আনল। ধীরে ধীরে লাইনের পর লাইন লেখা হয়ে কাগজগুলো ভরে উঠতে লাগলো। নিজের পারিপার্শ্বিক সম্বন্ধে অচেতন হয়ে গিয়ে চিত্রকল্পনার জগতে সম্পূর্ণ ডুবে গিয়ে কাজ করে চলল সে, এবং জীবনে এই প্রথম সে অনুভব করল সৃষ্টির যন্ত্রণা। বাস্তব জীবনে যেটা সুস্পষ্টভাবে প্রত্যক্ষ গোচর, সেই সব উজ্জ্বল আর অবিস্মরণীয় দৃশ্যগুলি যখন লিখিত বর্ণনার মধ্য দিয়ে প্রাণহীন আর নিষ্প্রভ হয়ে দাঁড়ায়, তখন শিল্পীর মনে যে তীব্র গ্লানি জমে ওঠে, সেটা পাভেল এই প্রথম জানল। রচনার পুরোটাই তাকে স্মরণ করে রাখতে হচ্ছে, হুবহু শব্দগুলো পর্যন্ত। সামান্যতম ব্যাঘাতেও তার সমস্ত চিন্তার সূত্র ছিঁড়ে খুঁড়ে যায়, কাজটা পিছিয়ে যায়। ছেলের এই মানসিক পরিশ্রম লক্ষ্য করে মায়ের মনে নানা রকম আশঙ্কা জাগছে। মাঝে মাঝে স্মরণ শক্তি খাটিয়ে পুরো পাতা ধরে ধরে এমনকি গোটা একটা অধ্যায় পর্যন্ত আবৃত্তি করে যেতে হয় তাকে। আর এই ব্যাপারটা লক্ষ্য করে তার ছেলের মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে মনে হওয়ায় মারিয়া ইয়াকোভলেভনা মাঝে মাঝে রীতিমতো ভয় পেয়ে যায়। কাজের সময় পাভেলকে কিছু বলতে সাহস হয় না, কিন্তু মেঝেই পড়ে যাওয়া কাগজগুলো তুলে দেবার সময় সে ভয়ে ভয়ে বলে, তুই যদি আর কোনো কাজে হাত দিতিস পাবলুসা, তাহলে আমি খুশি হতাম। এভাবে সমস্তক্ষণ লিখে চলাটা তোর পক্ষে মোটেই ভালো হতে পারে না পাবলুসা। মায়ের ভয় দেখে উচ্চকিত হেসে ওঠে পাভেল। বৃদ্ধাকে ভরসা দিয়ে বলে, ভাবনার কিছু নেই, এখনো হুঁশের লাগাম কেটে বেরিয়ে যায়নি সে। উপন্যাসটির 3টে অধ্যায় লেখা হয়ে গেল। ওদেসায় কোতফস্কি বাহিনীর যোদ্ধাদের মধ্যে যারা পাভেলের পুরনো কমরেড, তাদের কাছে এসে মতামত চেয়ে পাণ্ডুলিপির এই অংশটুকু পাঠিয়ে দিল। কিছুদিনের মধ্যেই তারা তার রচনার প্রশংসা করে চিঠি লিখল, কিন্তু পাণ্ডুলিপিটা তার কাছে ডাকে ফেরত আসার পথে হারিয়ে গেল। ব্যর্থ হয়ে গেল 6 মাসের পরিশ্রম। সাংঘাতিক আঘাত পেল পাভেল। কোনো নকল না রেখে একমাত্র কপিটা পাঠিয়ে দিয়েছিল বলে তীব্র অনুশোচনা হলো তার। ঘটনাটা জানার পর লেদেনেভ তাকে খুব একচোট বকুনি দিল। এতটা অসাবধান তুমি হলে কি করে? কিন্তু যাগ্গে, যার ফিরে পাবার উপায় নেই তা নিয়ে মাথা খুঁড়ে লাভ কি? আবার গোড়া থেকে শুরু করতেই হবে তোমায়। কিন্তু কিন্তু লেদেনেভ, আমার 6 মাসের পরিশ্রমের ফল হাতছাড়া হয়ে গেল যে। দৈনিক 8 ঘন্টা করে কঠিন পরিশ্রমের ফল। হতভাগা পরগাছাগুলো যত। বন্ধুকে সান্ত্বনা দেবার জন্যে যথাসাধ্য চেষ্টা করল লেদেনেভ। আবার গোড়া থেকে লেখা শুরু করা ছাড়া কোনো উপায় নেই। লেদেনেভ তাকে কাগজের যোগান দিল, পাণ্ডুলিপিটা টাইপ করিয়ে নেবার ব্যাপারে সাহায্য করল। 6 সপ্তাহ বাদে প্রথম অধ্যায়টা লেখা শেষ হলো। কোরচাগিনরা যে বাড়িতে থাকে তারই আরেকটা অংশে থাকে আলেকজিয়েভ নামে একটা পরিবার। ওদের বাড়ির বড় ছেলে আলেকজান্ডার কমসোমলের একটা জেলা কমিটির সম্পাদক। তার বোন গালিয়া, 18 বছর বয়সী প্রাণোচ্ছল মেয়েটি, কারখানার ট্রেনিং স্কুলে পড়ছে। পাভেল মাকে বলল গালিয়া তার সেক্রেটারি হিসেবে কাজ করতে রাজি আছে কিনা সেটা যেন মা একবার তাকে জিজ্ঞেস করে দেখে। সাগ্রহে রাজি হয়ে গেল গালিয়া।
মিষ্টি হাসি ভরা মুখে একদিন এলো সে। পাভেল একটা উপন্যাস লিখছে শুনে তার ভারী আনন্দ। বলল, আপনাকে সাহায্য করার সুযোগ পেলে ভারী খুশি হব কমরেড কোর্চাগিন। ফ্ল্যাটওয়ালা বড় বড় সরকারি বাড়িগুলো যারা একসঙ্গে থাকে তারা যাতে বাড়িগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখে তার জন্যে বাবার হয়ে আমাকে রোজ ভোঁতা ভাষায় একঘেয়ে চিঠি লিখতে হয়, রাশি রাশি। তার চেয়ে আপনার হয়ে উপন্যাস লিখতে আমার ঢের ভালো লাগবে। সেদিন থেকে পাভেলের কাজ এগিয়ে চলল দ্বিগুণ গতিতে। সত্যি 1 মাসের মধ্যে এতটা লেখা হয়ে গেল দেখে পাভেল বিস্মিত হয়ে গেছে। তার এই কাজে গালিয়ার সোৎসাহ অংশগ্রহণ আর সহানুভূতি পাভেলের পক্ষে খুব বড় রকম সাহায্য হয়ে দাঁড়িয়েছে। দ্রুত পেন্সিল চালিয়ে যায় গালিয়া, আর যেসব জায়গা তার বিশেষভাবে ভালো লাগে সেই জায়গাগুলো বারবার করে পড়ে। পাভেলের এই সাহিত্যিক সফলতায় সে আন্তরিক আনন্দ বোধ করে। গালিয়াই বলতে গেলে এই বাড়ির প্রায় একমাত্র বাসিন্দা যে পাভেলের এই কাজের সার্থকতায় বিশ্বাস করে। অন্যদের ধারণা যে শেষ পর্যন্ত করে কিছু হবে না। পাভেল শুধু তার এই বাধ্যতামূলক নিষ্ক্রিয়তার অবসরটুকু কাটাবার জন্যেই এই কাজে লেগেছে। লেদেনেভ দিন কতকের জন্য একটা কাজে মস্কোর বাইরে গিয়েছিল। ফিরে এসে প্রথম কয়েকটা অধ্যায় পড়ে বলল, চালিয়ে যাও ভাই, তোমার সফলতা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। ভবিষ্যতে তুমি অত্যন্ত সুখী হবে কমরেড পাভেল। আমার দৃঢ় বিশ্বাস কর্মী দলের মধ্যে তোমার ফিরে যাবার স্বপ্নটা শিগগিরই সফল হয়ে উঠবে। আশা ছেড়ো না ভাই। পাভেল যে এতটা উদ্যমে ভরপুর হয়ে উঠেছে সেটা দেখে এই প্রবীণ মানুষটি গভীর একটা তৃপ্তির সঙ্গে সেদিনকার মতো বিদায় নিল। গালিয়া নিয়মিত আসে। অবিস্মরণীয় অতীতের ঘটনাগুলিকে পুনর্জীবিত করে তুলে তার পেন্সিল ছুটে চলে কাগজের বুকের ওপর দিয়ে। মাঝে মাঝে একসঙ্গে অনেকগুলো স্মৃতির ভিড়ে আচ্ছন্ন হয়ে গিয়ে পাভেল যখন আপন চিন্তায় ডুবে যায় তখন গালিয়া লক্ষ্য করে তার চোখের পাতার কাঁপুনি আর চোখের দৃষ্টিতে তার মনের দ্রুত চলমান চিন্তাগুলির প্রতিবিম্ব। তার এই চোখের স্বচ্ছ আর অম্লান তারা দুটি এত প্রাণময় যে সেদিকে তাকিয়ে ওই চোখ দুটিকে দৃষ্টিহীন বলে যেন বিশ্বাসই হতে চায় না। সারাদিনের কাজের শেষে গালিয়া যা লিখেছে সেটা পড়ে শোনায়, আর প্রখর একাগ্রতার সঙ্গে পাভেল তার ভুরু কুঁচকে শুনে যায়। ভুরু কুঁচকাচ্ছ কেন কমরেড কোর্চাগিন? এই জায়গাটা তো বেশ ভালোই লেখা হয়েছে নাকি? না গালিয়া, খারাপ হয়েছে। যে জায়গাগুলো তার অপছন্দ হয় সেগুলো পাভেল নিজে আবার লেখে। ছককাটা কার্ডবোর্ডের সেই সরু টুকরোটা নিয়ে লিখতে গিয়ে অসুবিধের সৃষ্টি হয়। মাঝে মাঝে অধৈর্য হয়ে ছুঁড়ে ফেলে দেয় সেটা। আর তারপরে জীবন তার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে বলে প্রচণ্ড রাগে পেন্সিলটা ভেঙে ফেলে, ঠোঁট কামড়ে ধরে রক্ত বের করে ফেলে। فهذه الجماهير في صفنا ودرب النضال يمد اليدا فهذه الجماهير في صفنا ودرب النضال يمد اليدا سنشعلها قوة লেখারই কাজটা যতই শেষ হয়ে আসছে ততই তার সর্বদা সজাগ ইচ্ছাশক্তির প্রহরা ডিঙিয়ে মনের অবরুদ্ধ আবেদনগুলি বেশি বেশি করে আত্মপ্রকাশ করছে। এই নিষিদ্ধ আবেগগুলি হচ্ছে বিষণ্ণতা আর ওই ধরনের আরও কতকগুলি উষ্ণ আর কোমল সহজ মানবিক অনুভূতি, যে অনুভূতি প্রকাশে পাভেল ছাড়া আর প্রত্যেকেরই অধিকার আছে। কিন্তু সে জানে এইসব আবেগগুলির কোনো একটাকেও যদি সে প্রশ্রয় দিয়ে ফেলে তাহলে পরিণামটা হয়ে দাঁড়াবে বিয়োগান্ত। তাইয়া অনেক রাত্রে কারখানা থেকে বাড়ি ফিরে দেখে পাভেল তখনও কাজ করে চলেছে। তার কাজে ব্যাঘাত সৃষ্টি না করার জন্যে সে মারিয়া ইয়াকোভলেভনার সঙ্গে নিচু গলায় 2-4টে কথা বলে নিয়েই রাত্রের মতো শুয়ে পড়ে। وشمسهم آذنت بالغروب لنا يا رفاق لقاء غدا سنأتي ولن نخلف الموعدا
لنا يا رفاق لقاء غدا سنأتي ولن نخلف الموعدا. অবশেষে শেষ অধ্যায়টি লেখা হয়ে গেল। এরপরে কয়েকদিন ধরে গালিয়া পাভেলকে পুরো উপন্যাসটি পড়ে শোনালো। আগামীকাল এই পাণ্ডুলিপিটা লেনিনগ্রাদে আঞ্চলিক পার্টি কমিটির সাংস্কৃতিক বিভাগে পাঠিয়ে দেওয়া হবে। যদি সেখানে বইটি মনোনীত হয় তাহলে এটাকে পুস্তক প্রকাশকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। আর তারপরে কথাটা ভাবতেই তার হৃৎপিণ্ডটা উদ্বেগে ধুক ধুক করে উঠল। সবকিছু যদি ব্যবস্থা মতো হয়ে যায় তাহলে তার একটা নতুন জীবন শুরু হবে, কয়েক বছর ব্যাপী অবিশ্রান্ত আর ঊর্ধ্বশ্বাস পরিশ্রমের ফলে অর্জিত জীবন। এই বইটির ভাগ্যের দ্বারাই পাভেলের নিজের ভাগ্য নিয়ন্ত্রিত হবে। পাণ্ডুলিপিটা যদি অমনোনীত হয় তাহলে ওইখানেই তার শেষ। আর যদি রচনাটা জায়গায় জায়গায় খারাপ হয়ে থাকে, যদি আরো কিছুদিন খাটলে দোষ ত্রুটিগুলোকে শুধরে দেওয়া যায়, তাহলে সে সঙ্গে সঙ্গে ফের উঠে পড়ে লেগে যাবে। তার মা পাণ্ডুলিপির পার্সেলটা নিয়ে গেল ডাকঘরে। শুরু হলো উদ্বিগ্ন প্রতীক্ষার দিন। এর আগে পাভেল তার জীবনে আর কোনোদিন একখানা চিঠি পাবার জন্যে এমন যন্ত্রণা ভরা উদ্বেগ নিয়ে অপেক্ষা করে থাকেনি। সকালে ডাকবিলির সময় থেকে বিকেলে ডাকবিলির শেষ সময় পর্যন্ত সারা দিন ছটফট করে সে। প্রকাশকদের এই একটানা নীরবতাটুকু এতদিনে একটা অশুভ ইঙ্গিত বলে মনে হতে শুরু হয়েছে। আসন্ন সর্বনাশের পূর্বানুভূতিটুকু দিনে দিনে বেড়ে চলেছে। নিজের কাছে স্বীকার করলো পাভেল যে যদি তার বইটা পুরোপুরি অমনোনীত হয় তাহলে আর বাঁচবে না সে। এই আঘাত সে সইতে পারবে না। বেঁচে থাকার পেছনে আর কোনো যুক্তিই থাকবে না। এইরকম হতাশার মুহূর্তগুলিতে তার মনে পড়ে যায় দক্ষিণ ক্রিমিয়ার সমুদ্রের ধারে পাহাড়ের বুকে সেই পার্কটার কথা। বারবার সে ওই একই প্রশ্ন করে নিজেকে। লোহার এই ফাঁদটা কেটে বেরিয়ে আসার জন্যে, কর্মী দলের মধ্যে ফিরে আসার জন্যে, জীবনটাকে কাজে লাগাবার জন্যে তোমার পক্ষে যত দূর চেষ্টা করা সম্ভব সেই সবই করেছ কি? এবার তাকে উত্তর দিতে হলো, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় সব রকম চেষ্টাই আমি করে দেখেছি, সব রকম চেষ্টা। Ciao, una mattina mi sono alzato e ho trovato invaso. Oh partigiano, portami via. Bella ciao. শেষ পর্যন্ত এই অপেক্ষা করে থাকার যন্ত্রণাটা যখন প্রায় অসহ্য হয়ে উঠেছে, তখন একদিন তার মা ছুটতে ছুটতে এসে ঘরে ঢুকলো। ছেলের চেয়ে মা বড় কম উদ্বেগ ভোগ করেনি। ঘরে ঢুকে চেঁচিয়ে বলে উঠল, মা, লেনিনগ্রাদ থেকে খবর এসেছে রে পাভলুসা। আঞ্চলিক কমিটির একটা টেলিগ্রাম, ফর্মটার উপরে লেখা সংক্ষিপ্ত একটা সংবাদ, উপন্যাস সর্বান্তঃকরণে অনুমোদিত, প্রকাশকদের কাছে পাঠানো হয়েছে, আপনার এই বিজয় সাফল্যের জন্য অভিনন্দন। হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল পাভেলের। তার এতদিনের স্বপ্ন সফল হয়েছে। লোহার ফাঁদটাকে চুরমার করে দেওয়া গেছে। এবারে একটা নতুন হাতিয়ার নিয়ে সে ফিরে এসেছে সংগ্রামী কর্মী দলের মধ্যে আর জীবনের মধ্যে। পাভেল হারেনি, পাভেল হারেনি, পাভেল হারেনি।
pensato. Oh, vela ciao, ciao, ciao. Una mattina mi sono alzato e ho trovato invaso. Oh, partigiano, portami via. Oh, vela ciao,